আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে বিদেশ নেয়ার মতো নয়। পরিস্থিতি বুঝে আসবে অ্যাম্বুলেন্স। যারা এতদিন নির্বাচন করেছে তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, অভিযোগ ৮ দলের। নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ সংখ্যালঘু সম্প্রদায়ের, সরকারকে সতর্ক থাকার আহ্বান। মিরপুর চিড়িয়াখানায় সিংহীর খাঁচার দরজা খোলা ছিল, ধারণা কর্তৃপক্ষের। ৩টি তদন্ত কমিটি গঠন। শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না। শনিবার বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অপরিবর্তিত শারীরিক পরিস্থিতিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বিদেশ নেওয়া হবে। দেশি বিদেশি বিশেষজ্ঞ দলের মেডিকেল বোর্ড আশাবাদী তিনি সুস্থ হবেন বলেও জানান ডাক্তার জাহিদ। খালেদা জিয়া এর আগেও ক্রিটিক্যাল পরিস্থিতিতে ছিলেন উল্লেখ করে খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানান তিনি। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে, 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট, এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। সহকর্মী স্বস্তিকা সিংহ এই মুহূর্তে আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। স্বস্তিকা, বেশ অনেকক্ষণ আপনি সেখানে আছেন। এই মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত নতুন কোনো তথ্য কি আমাদের জানানোর আছে? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। ঠিক নতুন কোনো তথ্য সেভাবে দেওয়ার মতন আসলে এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেনি। তবে ঠিক বিকালের পর তার ব্যক্তিগত চিকিৎসক AM জাহিদ হোসেন জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকার কারণে তার শারীরিক সক্ষমতার যে বিষয়টি রয়েছে সেই সক্ষমতার বিষয়টির জায়গা থেকে ঠিক উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা এখনই তার জন্য নিরাপদ হবে না, এটাই আসলে মনে করছেন মেডিকেল টিম। এবং সেই জায়গা থেকে কিন্তু উনি জানিয়েছিলেন গণমাধ্যম কর্মীদের যে ঠিক মেডিকেল টিমের সবুজ সংকেত পেলেই জার্মান থেকে যে বিমানটি আসার কথা ছিল সেই বিমানটি আসলে আসবে এবং তার পরেই হয়তো বা তাকে যে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা সেটি হয়তো হতে পারে। এবং পাশাপাশি কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক বারবার করে জানিয়েছিলেন যে তার চিকিৎসার ব্যাপারে দলের পক্ষ থেকে যে তথ্যটি দেওয়া হবে এর বাইরে আসলে বিভিন্ন ধরনের তথ্য বা বিভিন্ন ধরনের গুজব বিভিন্নভাবে আসলে যাচ্ছে। উনি কিন্তু বারবার করে জানিয়েছেন যে কোনো রকম কোনো গুজবের বা কোনো রকম এই ধরনের কোনো তথ্যে কান না দিতে এবং দেশবাসীর কাছে এদের দোয়া চাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বারবার করে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, ঠিক খালেদা জিয়া 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু তার যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সবসময় এভার কেয়ারের সামনে উপস্থিত থাকেন এবং ভেতরেও কিন্তু নেতাকর্মীরা থাকেন। সেই জায়গা থেকে কিন্তু তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান কিন্তু গতকাল দেশে ফিরেছেন এবং তিনি কিন্তু আজ বিকালের পর কিন্তু এভার কেয়ার হাসপাতালে এসেছেন এবং সন্ধ্যার পর কিন্তু আমরা দেখেছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভার কেয়ারে হাসপাতালে এসেছেন এবং 23 নভেম্বরের পর থেকেই কিন্তু নিয়মিত যে তার দেশি বিদেশি চিকিৎসকদের সাথে এভার কেয়ারের যে প্রতিনিধি টিম রয়েছে চিকিৎসকদের, তাদের যে বৈঠকটি হয়ে থাকে সেই মেডিকেল বৈঠকটি কিন্তু
সন্ধ্যার পর শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই বৈঠকটি চলমান রয়েছে। তবে দলের পক্ষ থেকে এই বৈঠকের সিদ্ধান্ত কি আসলো, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আসলে কতটুকু অপরিবর্তিত হয়েছে, শারীরিক অবস্থা সক্ষমতার জায়গাটি এখনো পর্যন্ত হয়েছে কিনা যে উনি উন্নত চিকিৎসার জন্য যাবেন, দলের পক্ষ থেকে আসলে সংবাদ সম্মেলনের বা কোনো তথ্য জানালে তারপরে আমরা আসলে আপনাদের বা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। যদি এই ছিল এভার কেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যারা এতদিন নির্বাচন করে জনগণের মাথা খারাপ করেছে, তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াত সহ সমমনা ৮ দলের নেতারা। শনিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত শেষ বিভাগীয় সমাবেশে তারা এই অভিযোগ করেন। গণভোট সহ ৫ দফা দাবি আদায়ে প্রতিটি বিভাগে সমাবেশ করে আসছে জামায়াত সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। শনিবার সিলেট বিভাগীয় সমাবেশের মাধ্যমে শেষ হয় ৮ দলের কর্মসূচি। দুপুর ১২টায় সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমবেত হতে শুরু করেন ৮ দলের নেতাকর্মীরা। এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল, যা ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কগুলোতে। সমাবেশে অংশ নিয়ে ৮ দলের শীর্ষ নেতারা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। যে সংস্কারের প্রস্তাব ঠিক করা হয়েছে, গণভোটে যাতে সংস্কারের প্রস্তাব হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, আমরা দেশবাসীকে সাথে নিয়ে সেটাকে আদায় করবো ইনশাআল্লাহ। নির্বাচন প্লেন ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ ইনশাআল্লাহ আগামীতে আমরাই ইসলামী ৮ দল সরকার গঠন করব। হিন্দুস্তানের নতুন বন্ধুর নাম বিএনপি। বাংলার জনগণ যেভাবে হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, একইভাবে আগামী নির্বাচনে বিএনপিকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। নেতারা বলেন, কেউ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। জামায়াত আমির বলেন, প্রশাসনিক কু করে নির্বাচনে পার পেয়ে যাওয়ার সুযোগ আর এ দেশে তৈরি হবে না। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবো না, তাহলে পাকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব, তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদাররা তাদের অপকর্ম বন্ধ না করলে অচিরেই তা বন্ধ করে দেয়া হবে। এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে, তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে। মেহেদী হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তারা বলেন, স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুরা নানাভাবে আক্রান্ত হয়েছে। আগামী নির্বাচনের আগে পরে যাতে এমন ঘটনা না ঘটে, অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা শিরোনামে শনিবার রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে আলোচনার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এতে অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে বক্তারা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ধর্ম অবমাননার ৭৩টি ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। নির্বাচন সংখ্যালঘুদের জন্য অনেক ক্ষেত্রে আতঙ্কের কারণ বলে দাবি করেন তারা। ধর্মীয় সংখ্যালঘুরা আজ এক অসহায় অবস্থার সম্মুখীন। কোথাও কোথাও দেশত্যাগ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। সরকারিভাবে ঘটনাগুলোকে রাজনৈতিক কিংবা গুরুত্বহীনভাবে দেখানো হচ্ছে। একজন সংখ্যালঘু মানুষ, একজন দলিত মানুষ, আদিবাসী মানুষ, হিন্দু, বৌদ্ধ বা সাধারণ তান্ত্রিক মানুষ, ভালনারেবল মানুষ যদি ভালো থাকে, তাহলে বুঝতে হবে এই রাষ্ট্র ঠিক আছে। অন্য বক্তাদের আলোচনায় উঠে আসে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও ৭২-এর সংবিধানের গুরুত্ব। বাংলাদেশ রাষ্ট্রটি যারা শাসন করেছেন, তারা মুখে যাই বলুন, সবার অধিকার, সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার
চেষ্টা করেননি। স্বাধীনতা যুদ্ধের ভিতরে সময়ে যে সংকট ছিল তার কাছাকাছি এই সংকট। দেশটা কোথায় যাবে? অন্ধকার যুগে যাবে নাকি গণতন্ত্র মুক্তিযুদ্ধের দেশ সেটা থাকবে? তবে 72 সালের সংবিধানের বিরোধিতা করে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, গণ অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়ন হয়নি। 72-এর সংবিধানও কিন্তু আমরা মনে করি স্বভাবতই এটা বাতিল করতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটাই জনগণের অভিপ্রায় হিসেবে এসেছে। এর যে রাজনৈতিক যুক্তি এটা খুব স্পষ্ট, সেটা হলো এই জনগণ নিজেরা তাদের গঠনতন্ত্র প্রণয়ন করে। শব্দটা কিন্তু সংবিধানও নয়, কারণ রাষ্ট্র মানে আইন নয়। তিনি বলেন, সবার অধিকার নিশ্চিতে সমাজে যে বিভাজন রয়েছে সেগুলো দূর করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তে ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জয়শঙ্কর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন। That's a different issue, isn't it? এটা ভিন্ন বিষয়। তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। পরিস্থিতি বিবেচনায় তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তার নিজেকেই নিতে হবে। Circumstance clearly sort of is a factor in you know what happens to her, but again that is something in which she has to make up her mind. রাজধানী মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহীর বেরিয়ে যাওয়ার ঘটনায় 3টি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে খাঁচার গ্রিল ভাঙা বা ফাঁকা হয়নি, খাঁচার দরজা খোলা ছিল। কর্তৃপক্ষ বলছে দ্রুত দর্শনার্থীদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহত হয়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন দুপুর গড়াতেই বিপত্তি। রাজধানীর মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যায় হিংস্র এক বন্যপ্রাণী। প্রায় 2.5 ঘন্টা গোটা চিড়িয়াখানায় চলে চরম উত্তেজনা। দর্শনার্থীরা নিরাপদে আশ্রয়ে সরলেও প্রশ্ন উঠেছে, এই নিরাপত্তার দায়িত্ব কার? চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে পড়ে ডেইজি নামের এই সিংহী, যার ওজন প্রায় 200 কেজি। খবর পেয়ে পরে ট্রাঙ্কুলাইজার গান নিয়ে নামে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল। প্রায় 1 ঘন্টার চেষ্টায় তাকে অচেতন করে নিরাপদেই খাঁচায় ফেরানো হয়। ঘটনায় প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত কমিটি গঠন করেছে। নিরাপত্তা ব্যবস্থাটা আসলে খুব দুর্বল, যেটা কিনা আর একটু ভালো মজবুত করার জন্য মানে আমাদের সবার পক্ষ থেকে একটা আহ্বান। প্রত্যেকটা প্রাণীর জন্য আসলে প্রোটেকশন দেওয়া আছে, এই জন্য কর্তৃপক্ষের উচিত এটা যথাযথভাবে আর কি মেনটেন করা, এই যে ভবিষ্যতে যেন এগুলো না হয়, কারণ এতে কিন্তু দর্শনার্থী আতঙ্কিত হয় এবং লোকজন কম আসবে। কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত দর্শনার্থীদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহত হয়নি। প্রাথমিক তদন্তে জানা যায় গ্রিল ভাঙা বা ফাঁকা হয়নি, বরং খাঁচার দরজা তালা খোলা ছিল। শেডের গেটটি খোলা ছিল, সে তালা মারা ছিল না। তো এই বিষয়টা আমরা খেয়াল করেছি। তো কারো কোনো গাফিলতি ছিল কি না বা এখানে কোনো ইচ্ছাকৃত কোনো বিষয় ছিল কিনা, সেই বিষয়গুলো আসলে এই মুহূর্তে তদন্তাধীন। চিড়িয়াখানার নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেও জানান তিনি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বর্তমান যে খাঁচা রয়েছে এবং খাঁচার যে মডেল রয়েছে এটি অত্যন্ত পুরাতন ধরনের। আমাদের এই খাঁচাগুলোকে রিমডেলিং করা, নতুন করে আধুনিকায়ন করা এটি অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে এমন বিপজ্জনক প্রাণীর ক্ষেত্রে ডাবল লকিং প্রোটোকল অনুসরণ করা বাধ্যতামূলক। তদন্ত কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দিবে। সেই রিপোর্টের ওপরেই নির্ভর করছে চিড়িয়াখানার নিরাপত্তা নিশ্চিত করার রূপরেখা এবং দর্শনার্থীদের হারানো আস্থা ফিরিয়ে আনা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, জাতীয় চিড়িয়াখানা, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। ঘটনার পর ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। পরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন মহাপরিচালক। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন।
আপনি 3 দিন ধরে আমরা ট্রেনিং করলাম, আপনার আসার কথা ছিল 2 দিন, আপনি একদিন আসেন নাই। হ্যাঁ, অন্য কথা নারায়ণগঞ্জ শহরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের অন্তত 30টি দোকান। শনিবার ভোরে নগরীর নতুন পালপাড়া এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মার্কেটের প্রায় 30টি হোশিয়ারি কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে গেছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বহুতল ভবনের নিচতলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে কাঁচপুরের পাঠাত্তা এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে অস্থায়ী শুটকিপল্লী। ব্যবসায়ীরা জানান এই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে, তাই স্থায়ী শুটকিপল্লী গড়ে তোলার দাবি তাদের। এটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন সংলগ্ন শুটকিপল্লী। শুধু লেম্বুর বন সংলগ্ন শুটকিপল্লীই নয়, সৈকতের ঝাউবন ও কাওয়ারচর এলাকাসহ অন্তত 5টি স্থানে অস্থায়ী শুটকিপল্লী রয়েছে। বন বিভাগের প্রায় 2 একর জায়গার ওপর নভেম্বর থেকে শুটকি উৎপাদন শুরু করেন ব্যবসায়ীরা। সমুদ্রের সাথে হওয়ায় পর্যাপ্ত মাছের সরবরাহ থাকে এখানে, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় মাত্র 3 মাস পরই নানা ধরনের সংকটে পড়তে হয় তাদের। তাই 12 মাস উৎপাদনের সুযোগ করে দিতে স্থায়ী পল্লী গড়ে তোলার দাবি জানান ব্যবসায়ী ও শ্রমিকরা। এখন ব্যবসা করে আমরা 3 মাস, এই 3 মাসে যে ব্যবসা করি বদলা লোকজন খাড়াই আমাদের পোষায় না। এখন এটা হলো বন বিভাগের জায়গা, এখন এখানেও মনে করেন খুব ক্রাইসিস, দেওয়া যায় না। শুটকি পল্লীতে আমরা কাজ করতে পারি না, 6 মাস করে আর 6 মাস বসে থাকি। এই সরকার যদি আমাদের নির্ধারিত একটা জায়গা দেয় তাহলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো। স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদনে প্রয়োজনীয় সুযোগ করে দিতে আলোচনা চলছে বলে জানান এই কর্মকর্তা। স্টেকহোল্ডারদের সাথে কথা বলে ইতিমধ্যেই কিন্তু বিষয়টা আমরা অবহিত করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এবং সরকার এটা বিষয় পজিটিভ, কারণ এটা একটা বড় সেক্টর আমাদের। এই সেক্টরটাকে আমরা যদি এক্সপানশন করতে পারি, এটা সরকার এবং রাষ্ট্রের জন্য সুবিধা। এসব পল্লীতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় মানসম্মত শুটকি। পোয়া, সোনাপাতা, রূপচাঁদা, শাপলা পাতা, চাপিলা, ইলিশ, চিংড়ি সহ প্রায় 50 প্রজাতির মাছের শুটকি হয়। কীটনাশক ছাড়া শুধু লবণ ব্যবহার করে প্রক্রিয়াজাত করায় আলাদা খ্যাতি রয়েছে এখানকার শুটকির। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে 6 ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন ভারত আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। লোকসভার অধিবেশনে এই দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। 6 ডিসেম্বর সারা বাংলাদেশে তীব্র হয় মুক্তিযুদ্ধ। বিভিন্ন স্থানে পরাজয় ঘটতে থাকে দখলদার পাকিস্তানি বাহিনীর। এরই ধারাবাহিকতায় 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার মধ্যরাতে 2 দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, পাকিস্তানি বাহিনী প্রথমে কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক শহরে হামলা চালায়, আর পাকিস্তান বলছে আফগান সেনারা প্রথমে চামান সীমান্তে বিনা উস্কানিতেই গুলি ছোড়ে। 2 দিন আগে শান্তি চুক্তি করতে সৌদি আরবে আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান। মধ্যস্থতায় ছিল কাতার ও তুরস্ক, কিন্তু এতে তেমন অগ্রগতি হয়নি। শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 607 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে 214 জন। সময় বাড়ার সাথে সাথে তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। সাইক্লোন ডিটওয়ার প্রভাবে সৃষ্ট বন্যায় দেশটির 20 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কলম্বো সহ আশপাশের এলাকায় বন্যার পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় পরিস্থিতির উন্নতি হয়নি। এখনও ভূমিধসের ঝুঁকি থাকায়
নিরাপদ আশ্রয়ে থাকা বাসিন্দাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া ইস্যুতে মামলার শুনানি করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে ট্রাম্পের বিতর্কিত এই সিদ্ধান্তের চূড়ান্ত ফয়সালা সর্বোচ্চ আদালতের হাতে চলে গেল। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন ট্রাম্প। তবে সংবিধান লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্ন আদালত এই সিদ্ধান্ত আটকে দেয়। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এখনো কোনো তারিখ ঠিক করা হয়নি। খেলার খবর। যুব বিশ্বকাপ হকিতে স্থান নির্ধারণী পর্বে দক্ষিণ কোরিয়াকে 5-3 গোলে হারিয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরায়ে বাংলাদেশের হয়ে হ্যাট্রিক করেছেন আমিরুল ইসলাম। ম্যাচের 20 মিনিটের মধ্যে লির জোড়া গোলে এগিয়ে যায় কোরিয়া। এরপরই শুরু হয় আমিরুল শো। 21 ও 24 মিনিটে 2 পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় সমতা আনেন তিনি। তৃতীয় কোয়ার্টারে হ্যাট্রিক পূরণ করেন আমিরুল। শেষ কোয়ার্টারে ওবায়দুল জয় বাংলাদেশের হয়ে আরও 1 গোল করেন। 2 মিনিট পর লি হ্যাট্রিক করলে ম্যাচে ফেরে দক্ষিণ কোরিয়া। তবে শেষ মুহূর্তে রাকিবুল হাসানের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। 5 ম্যাচে 15 গোল করে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আমিরুল। 4 ম্যাচে করেছেন হ্যাট্রিক। শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে বিদেশ নেয়ার মতো নয়। পরিস্থিতি বুঝে আসবে অ্যাম্বুলেন্স। যারা এতদিন নির্বাচন করেছে তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, অভিযোগ 8 দলের। নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ সংখ্যালঘু সম্প্রদায়ের, সরকারকে সতর্ক থাকার আহ্বান। মিরপুর চিড়িয়াখানায় সিংহীর খাঁচার দরজা খোলা ছিল, ধারণা কর্তৃপক্ষের। 3টি তদন্ত কমিটি গঠন। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।